আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনারা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের গণিতের ২৪ নম্বর ক্লাসে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিদিনের মতোই আমাদের আজকের ক্লাসে ৩৫টি প্রশ্ন সমাধান করব আমরা ইনশাআল্লাহ। আপনাদের যেটা করতে হবে খাতা কলমে প্রশ্নগুলার সমাধান করবেন। দ্রুততর সময়ের মধ্যে আপনারা যে আনসারটা আসবে আপনাদের সেইটা কমেন্টে জানাবেন এবং সঠিক উত্তরের সাথে মিলিয়ে নিবেন। আ এবং আপনারা ভুল হচ্ছে কয়টি, ঠিক হচ্ছে কয়টি সেটার হচ্ছে পরিসংখ্যানটা রাখবেন। ক্লাস শেষে ওভারঅল পার্সেন্টেজ করবে যে আপনার সঠিক হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট এবং সেটি কমেন্টে জানাবেন। আপনার অগ্রগতি হচ্ছে কিনা সেটাও জানাবেন, ক্লাসগুলা থেকে উপকৃত হচ্ছেন কিনা। তো কথা না বাড়িয়ে আমরা ১ম প্রশ্নের মধ্যে চলে যাই। ১ম প্রশ্নটা আপনারা দেখবেন। আমরা সমাধানগুলা করছি সেভাবেই যেভাবে হচ্ছে পরীক্ষার হলে আমরা যে একদম একদম নিয়ম যে ফর্মুলা দিয়ে সবগুলা করি ব্যাপারটা তা না। কোনোটা ফর্মুলা দিয়ে করি, কোনোটা আমরা অপশন টেস্ট করে করি। যারা ক্লাসগুলা করছেন তারা নিশ্চয়ই এটা জানেন। সো এই প্রশ্নটা দেখেন, আমাদের প্রত্যেকটার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে প্রশ্নটি অনেক মনোযোগের সহিত পড়তে হবে। একটি জিনিস ৳৩৬ বিক্রয় করায় যত ক্ষতি হয়, তার মানে ৳৩৬ বিক্রি করলে ক্ষতি হয়ে যাচ্ছে এবং আমরা কিন্তু ধরে নেই ক্রয় মূল্য X টাকা। এর যদি কম হয়, কম হওয়া মানে সংখ্যাটাকে বাম সাইডে রাখবেন। তাহলে আপনি একটা জিনিস কিনেছিলেন X টাকা দিয়ে, সেটা যদি ৳৩৬ দিয়ে বিক্রি করেন তাহলে ক্ষতি হচ্ছে। তার মানে X এর বাম দিকে ৩৬ টা লেখেন। আর আমরা ধরে নিচ্ছি যে এই ক্ষতিটা হয়েছে A পরিমাণ ক্ষতি হয়েছে। এবার বলতেছে ৳৭২ বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে এই X এর ডান পাশে থাকবে ৭২। কেন ডান পাশে থাকবে? কারণ X আমার ক্রয় মূল্য হলো ৳৭২ দিয়ে বিক্রি করলে লাভ হচ্ছে। তাহলে অবশ্যই ৭২ টা বেশি। কতটুকু লাভ হচ্ছে? এই যে A পরিমাণ ক্ষতি হচ্ছিল ৳৩৬ দিয়ে বিক্রি করলে, ৳৭২ দিয়ে বিক্রি করলে আমার 2A পরিমাণ লাভ হচ্ছে। প্রশ্ন বলেছে, আমরা বলি নাই। প্রশ্ন বলেছে দ্বিগুণ লাভ হয়। এখন আপনি একটু চিন্তা করেন যে এইটা ৩৬ আর এইটা ৭২, এদের মধ্যে ডিফারেন্সটা কত? ৩৬ থেকে, তাহলে ৭২ থেকে ৩৬ বিয়োগ করলে ৭০ হচ্ছে ডিফারেন্স। আর এখানে এই 2a আর a যোগ করলে এইটা হচ্ছে 3a, তার মানে এই 3a সমানই হচ্ছে আমার কত? ৩৬। তাহলে a ইকুয়াল কত? ৩ × ৩৬, এর পরিমাণ ৳১২। এখন বলতেছে জিনিসটার ক্রয় মূল্য কত? তাহলে ৳৩৬। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, ৳৩৬ যদি আমরা বিক্রি করি তাহলে ৳১২ আমার ক্ষতি হয়। তাহলে আমার জিনিসটার দাম কত ছিল? ৩৬ এর সাথে ১২ যোগ করে দিলে ৳৪৮ হচ্ছে আমার ক্রয় মূল্য ছিল। অনুরূপ প্রশ্ন আরেকটা, আমরা একটু নিজেকে ঝালাই করে নেন। যাদের ১ম ব্যাখ্যাটা যারা ১ম দেখলেন, তারা একটু নিজেকে ঝালাই করে নেন। সেটা হচ্ছে যে সামসু আ ৳৬০ য় একটি দ্রব্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। আবারও তার আমার মিডল দামটা হচ্ছে X ধরে নেন। তার মানে ৬০ হচ্ছে তার বাম সাইডে আছে এবং এ পরিমাণ ক্ষতি হলো। আর ৳১৪৭ দিয়ে যদি বিক্রি করা হয় তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হয়ে যাচ্ছে। তার মানে 2a পরিমাণ লাভ হচ্ছে। তাহলে এই যে a আর 2a, এই 3 এর পরিমাণই হচ্ছে ১৪৭ থেকে ৬০ যদি আপনি বিয়োগ করেন। তাহলে এইদিকে ৪০ ওইদিকে ৪৭, তার মানে ৮৭। আর তাহলে a এর ভ্যালু কত হবে? a এর ভ্যালু হবে ৮৭ কে ৩ দিয়ে ভাগ করলে আমার 29, তার মানে ২৯। তাহলে এখন বলতেছে যে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে ৬০ এর সাথে যদি ২৯ আমি যোগ করে দেই তাহলে হচ্ছে ক্রয় মূল্য পাওয়া যাবে। তাহলে এইরকম প্রশ্নের জন্য যেখানে বলবে যে কিছু টাকা ক্ষতি হলো, তার দ্বিগুণ লাভ হলো। এখানে দ্বিগুণ না বলে যদি যে টাকা ক্ষতি হয় তার ৪ গুণ বলতো, যদি ৪ গুণ বলতো তাহলে এই যে এখানে ১ গুণ আর এই ৪, ৫ দিয়ে ভাগ করব। দেখেন এখানে ৩ দিয়ে ভাগ করেছি কেন? কারণ এখানকার আমার ১ গুণ কিছু টাকা আর এখানকার দ্বিগুণ, ২ আর ১ ৩। আমরা প্রিভিয়াস প্রশ্নে যাই। দেখেন বলতেছে যত টাকা, এই যে যত এখানে তার মানে ১ গুণ আর এই যে এখানে বলছে দ্বিগুণ, তাহলে ২ আর ৩ যোগ করে দিছি। তাহলে প্রশ্ন যদি আমাকে বলতো বিক্রি করায় যত ক্ষতি হয় তার ৫ গুণ লাভ হয়, তাহলে এই যত এইটা ১ গুণ আর ৫, তাহলে ৬ দিয়ে ভাগ করতাম এই দুইটার ডিফারেন্সকে, দিয়ে সেইটা আমার ক্ষতি থেকে যোগ করে দিলেই মানটা বের হয়ে যাবে। মেন কথা হচ্ছে আপনি এই যে লজিকটা ধরতে পারতেছেন কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। লজিকটা ধরতে পারা সবচেয়ে বড় ফ্যাক্ট। বার্ষিক ৫% হার মুনাফায় ৳৪০০ ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন আপনি C = P + 1 + R টু দি পাওয়ার n এই সূত্র দিয়ে করে ফেললেই কিন্তু করতে পারেন। কিন্তু একটা জিনিস একটু মাথায় নেন, চক্রবৃদ্ধি মুনাফাটা আসলে কি?
চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে আমার যে টাকা আমি প্রথমে ব্যাংকে রাখলাম ওই টাকা থেকে প্রথম বছর পরে আমি মুনাফাটা পাবো। তার মানে এই যে আমি 400 টাকা ব্যাংকে রেখেছি, প্রথম বছর পরে আমি 400 টাকার 5% মানে 5/100। তাহলে 100 টাকাতে যদি 5 টাকা হয়, 100 টাকাতে 5 টাকা হলে 400 টাকায় 4×5 20 টাকা। তাহলে প্রথম বছর পরে আমি 20 টাকা মুনাফা পাবো। এবং চক্রবৃদ্ধি মুনাফার যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রথম বছর পরে আমি যে মুনাফাটা পেলাম এই যে 20 টাকা, এই দ্বিতীয় বছর পরে এই প্রথম বছরেরও আমি কি পাবো, মুনাফা পাবো। তাহলে দ্বিতীয় বছরে আমি এই যে 400 টাকা রেখেছিলাম সেটার তো 220 টাকা আমি মুনাফা পাবোই, কিন্তু এই যে প্রথম বছরে যে আমি 20 টাকা যে মুনাফাটা পেয়েছি, দ্বিতীয় বছরে ওই মুনাফারও সুদ পাওয়া যায়। সুদ পাওয়া যায় যে সুদে, তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। সুদেরও সুদ পাওয়া যায় যে সুদে, তাকে বলা হয় চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই কাটাকাটি করলে 20, দেখেন তো 1/20, তার মানে 20 টাকাতে 1 টাকা হচ্ছে আপনি মুনাফা পাবেন। তাহলে এই যে প্রথম বছর পরে যে 20 টাকা আমি সুদ পেয়েছি, দ্বিতীয় বছরে যে এই 20 টাকার উপর আবার 1 টাকা আমি সুদ পাবো। তাহলে মোট আমি সুদ পেলাম কত, প্রথম বছরে 20 টাকা, দ্বিতীয় বছরে 20 আর 1 21 টাকা। তাহলে সুদ হইল হচ্ছে আমার 20 আর 21 41 টাকা, আর আমার মূলধন হচ্ছে 400 টাকা। তাহলে 441 হবে আমার আনসার। আর না হলে এই সূত্রে বসায় দিলে তো আপনি পাচ্ছেনই। এবার সেম সিস্টেমে কিন্তু এটাও আপনারা করতে পারেন। কোন শহরের বর্তমান জনসংখ্যা 4 লক্ষ, শহরটির জনসংখ্যা হার শতকরা 25 জন হলে, তার মানে 100 জনে 25 জন করে আমার বাড়তেছে প্রতি বছরে, 2 বছর পরে জনসংখ্যা কত? তাহলে জনসংখ্যা হচ্ছে 4 লক্ষ। এই যে আমি 4 লক্ষ এখানে আমি দিলাম। তাহলে প্রথম বছর পরে আমার এক্সট্রা কয়জন জনসংখ্যা বাড়বে? 25 জন, 100 জনে 25 জন। তার মানে এই 200 না বাদ দিলে আমার থাকতেছে 4000। তাহলে 4000 গুণন 25, 4 25 100। তার মানে 100 জনে 25 জন মানে কিন্তু 4 ভাগের 1 ভাগ। তাহলে 4 লক্ষতে আমি 1 লক্ষ জন আমার বাড়বে। অথবা এই যে এটা আপনি করলেও পারতেছেন, বা ঐকিক নিয়মে আপনারা করলে পারতেছেন। আর যদি এগুলো ভালো না লাগে আপনি কিন্তু এই যে c ইকুয়াল p ইনটু 1 প্লাস r টু দি পাওয়ার n এটা দিয়ে কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি আপনাদেরকে যে চক্রবৃদ্ধির সিস্টেমটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমি কিভাবে করব। তাহলে প্রথম বছর পরে আমার 1 লাখ জন বাড়লো, দ্বিতীয় বছর পরে এই 4 লক্ষ থেকে আমার আরো 1 লক্ষ হচ্ছে বাড়বে, ঠিক আছে। কিন্তু এই যে প্রথম বছরে যে 1 লক্ষ মানুষ যে হয়েছে, এই 1 লক্ষ থেকে দ্বিতীয় বছরে কিন্তু আমার আরো 25,000 কিন্তু বাড়বে। যদিও এটা আসলে ঠিকমতো এক্সিস্ট করে না, যেই 1 লক্ষ 4 লক্ষ থেকে 1 লক্ষ হয়েছে ওরা তো শিশু 1 বছর পরে, শিশুরা কি আবার পরের বছর কি আবার সন্তান দান করবে? এইটা আসলে হয় না। তবে এইটা আসলে হয় না ব্যাপারটা তা না, সেটা হচ্ছে এর বাপ মাই আসলে রেটটা বাড়ায় দিছে। তো ওই দিকে আমরা না যাই। তাহলে প্রথম বছর পরে 1 লাখ, দ্বিতীয় বছর পরে 1,25,000, তাহলে 4 5 6,25,000 হচ্ছে আমার জনসংখ্যা হবে। ইয়েস, এ নাম্বার হচ্ছে আনসার। এবার যদি এইটা সেম ভাবে আপনারা করতে পারেন, কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে জনসংখ্যা দিয়ে দিচ্ছে 64 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে, এবার আর শতকরা বলে নাই, বলে দিয়েছে প্রতি হাজারে 25 জন, প্রতি হাজারে বলছে হচ্ছে 25 জন। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে 64 লাখ প্রথম বছর পরে যদি আমরা দেখি, প্রথম বছর পরে 64 লাখ, তাহলে হাজারে 25 মানে 3 শূন্য কেটে দিলে আমার থাকতেছে 6 4 1 2। এর সাথে আমি যদি কি 25 যদি গুণ করে দেই, তাহলে 4 25 এ 100, 4 25 এ 100, তাহলে 16 25 আছে, তাহলে 160, তাহলে 1600 আর 2টা শূন্য, তাহলে 1,60,000। তাহলে 1 বছরে হবে 1,60,000 জন বাড়বে। তাহলে দ্বিতীয় বছরে এখান থেকে কিন্তু এই আবার 1,60,000 বাড়লো। এখন কথা হচ্ছে প্রথম বছরে যে আমার 1,60,000 আছে, এখান থেকে কিন্তু আবার বাড়বে দ্বিতীয় বছরে কত পার্সেন্ট? 1000 জনে 25 জন, তাহলে 3টা শূন্য কেটে দিলে 160, এখানে যদি 25, তাহলে তাহলে 160, 4 25 এ 100, তার মানে 400 আর একটা 4000 জন কিন্তু আরো বাড়লো, 4000 জন। তাহলে আমাদের এখানে
প্রথম বছরে 1,60,000, দ্বিতীয় বছরে 1,60,000, 3,20,000 আর হচ্ছে 4,000, 3,24,000 জন মানুষ আমার বেড়ে যাবে। এখন 3,24,000 আর আগে ছিল 64 লক্ষ, তার মানে 67,24,000 জন মানুষ আমার থাকবে 2 বছর পরে। ইয়েস। যদি এইটা আমরা সরল করতে যাই, সরল একদমই। দেখেন আমরা ভাগের কাজ আগে না, আগে এর কাজটা করব, কারণ অ্যাকর্ডিং টু বদমাস হচ্ছে রুলসে আমরা যদি করি, তাহলে এর কাজ আমরা যদি করে দেই, তাহলে এইটা ব্র্যাকেট হিসেবে মানে এইটার কাজ আগে হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে 4 5 20, এবার 4 5 20 আমরা যদি এখানে সরি 5 দিয়ে কাটলে 4 5 4, তাহলে 2/3 ভাগ 4 4 16, 16 হচ্ছে 21। এখন আমরা ভাগকে গুণে পরিণত করলে উল্টে যাবে। তাহলে যদি আমরা 3 7 21, 8 2 16, তাহলে 7/8 হচ্ছে আমার আনসার। গ নাম্বার হচ্ছে আনসার। ওকে, এবার দেখেন এই প্রশ্নটা আমরা যদি দেখি, কোন সম্পত্তির 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ সম্পত্তির দাম 20,000 টাকা। ভাই, 1 ভাগের দাম যদি 20,000 টাকা হয়, ওই সম্পত্তির দাম, তাহলে ওই সম্পত্তিতে মোট 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ যদি 20,000 হয়, তাহলে 3 ভাগের দাম 3 20 60,000 টাকা। একদমই সিম্পল জিনিস, একদমই কি সিম্পল জিনিস। এবার দেখেন প্রশ্নটা একটু চিন্তা করেন, বলতেছে একটি বাঁশের 2/5 অংশ লাল, 1/4 অংশ কালো, 1/3 অংশ সবুজ কাগজে আবৃত, অবশিষ্ট অংশ 6 মিটার হলে বাঁশটির দৈর্ঘ্য কত? তাহলে আগে আমরা এই 2/5 সব অংশ যেগুলো আমার বিভিন্ন কাগজে মোড়ানো আছে সব যোগ করে দিলে কি হয় সেটা আমরা দেখি। 5 4 3, 5 4 3 এর লসাগু হচ্ছে আমার কত? 60। এবার আমরা যদি 5 দিয়ে 5 12 60, 12 দুগুণ 24, 4 15 60, 15 একে 15, 3 20 60, তাহলে 20 একে 20, তাহলে 15 20 35 আর 34 59/60। তাহলে এই যে লাল কাগজ, কালো কাগজ, সবুজ কাগজে এটা কিন্তু আছে 60 ভাগের 59 ভাগ, 60 ভাগের 59 ভাগই বিভিন্ন কাগজে আবৃত, তাহলে অনাবৃত আছে 60 ভাগের 1 ভাগ। আর এই 60 ভাগের 1 ভাগ কিন্তু বলতেছে 6 মিটার। তাহলে 1 ভাগ যদি 6 মিটার হয়, 1 ভাগ যদি 6 মিটার হয়, তাহলে 60 ভাগ কত হবে? 60 গুণন 6, 6 6 36, 360 মিটার। এই হচ্ছে আমার প্রসেস বের করার। 360 হচ্ছে আমার মিটার। একটি লোহার গোলক গলিয়ে কয়টা সমান আয়তনের গোলক তৈরি সম্ভব? একটি লোহার গোলক, সবাই আনসার জানাবেন, আপনারা ম্যাক্সিমামই পারতেছেন, তবে আমি আশা করছি আরো একটু দ্রুত জানাবেন। আপনারা একটু দ্রুত, পূর্ণ মনোযোগ দিয়ে দ্রুত জানানোর চেষ্টা করুন। একটি লোহার গোলক গলিয়ে কয়টা সমান আয়তনের গোলক সম্ভব তৈরি করা সম্ভব, যাদের প্রত্যেকের ব্যাসার্ধ বল গোলকটির অর্ধেক। দেখেন গোলক, এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের আয়তন হচ্ছে আমার 4/3 পাই আর কিউব। চিন্তা করেন ব্যাসার্ধের ঘন, ব্যাসার্ধের সাথে ঘনফলের সম্পর্ক, ঘনফলের সম্পর্ক। এবার তাহলে যদি আয়তন যদি 4/3 পাই আর কিউব হয়, এই যে আমার লোহাটাকে আপনারা গলায় ছোট ছোট গোলক বানাবেন, তো ছোট গোলকের ব্যাসার্ধ আবার কত হবে? আর ভাগ 2 হবে। তাহলে আর ভাগ 2 হলে আয়তন হবে 4/3 পাই আর বাই 2 কিউব। তার মানে 4/3 পাই আর কিউব আর ইন্টু 1/8, 2কে কিউব করলে 8 হয়। তাহলে দেখেন এইটা যতটুকু বড়টা আর ছোটগুলোর আয়তন তার 8 ভাগের 1 ভাগ। তাহলে 8 ভাগের 1 ভাগ লাগলে মোট কয়টা ছোট ছোট বানাইতে পারবো? 8টা ছোট ছোট বানাইতে পারবো, 8টা ছোট ছোট বানাতে পারবো। এটা ব্যাসার্ধের সাথে আর কিউবের যেহেতু সম্পর্ক, তাহলে অর্ধেক হয়ে গেলে 2 টু দি পাওয়ার 3, 8টা সম্পর্ক। এটা আপনি আপনার মাথায় চলে আসবে যখন আপনি এই ম্যাথগুলা প্র্যাকটিস করবেন। 16টা বলতেছেন, এটা কিন্তু ভুল করলেন। 16টা কিন্তু কখনোই নয়, 16টা কিন্তু কখনোই নয়, 8টা। এম হচ্ছে একটা আমার সেট দেওয়া আছে, এন আর একটা সেট দেওয়া আছে, এন মাইনাস এম। এন থেকে যখন আমি এম বিয়োগ করব, তখন এম এর আমার যে উপাদানগুলো আছে এন এর উপাদানগুলো থেকে বাদ হয়ে যাবে। এন এর উপাদান আছে মাত্র 2টা,
তাহলে এই 1 2 থেকে আমি কি বাদ দিয়ে দিব? এই চারটাই বাদ দেবো, কিন্তু চারটা বাদ দিলে এ আর বি তো আমি বাদ দিতে পারবো না, এটা তো নাই। সো একও বাদ চলে যাবে, দুইও বাদ চলে যাবে। তাহলে এন থেকে এনে আসেই দুইটা উপাদান, 1 আর 2। এখান থেকে আমি যদি এই যে এ বি 1 2 বাদ দিয়ে দেই, তাহলে 1 2 আছে, 1 2 বাদ চলে গেল, তাহলে আর তো কোনো কিছুই নেই, ফাঁকা। তাহলে ফাঁকা সেট, এটা হয় ফাঁকা হবে অথবা অপশনে যদি ফাই থাকতো তাহলে সেটাও আনসার হইতো। তাহলে ক নাম্বার হচ্ছে আনসার। এবার পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে 75 85 80। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে তার গড় প্রাপ্ত 82 হয়। তার মানে চতুর্থটাকে এক্স ধরে নিয়ে আপনি 75 85 তারপরে 80 আরো এক্স ধরে নিলেন, তাহলে চারটার যোগফল ডিভাইডেড বাই 4 ইকুয়াল আমরা 82 লিখতে পারি, দিয়ে এক্স এর ভ্যালু আমরা বের করতে পারি। খুব কম সময় লাগবে। অথবা আপনারা গ্যাপ দেখতে পারেন, 75 85 কত গ্যাপ আছে? 7 গ্যাপ আছে, মানে 7 কম আছে। 80 থেকে 82 তাহলে 2 গ্যাপ আছে, তাহলে 7 2 এ 9 কম আছে দুইটাতে। আর 85 82 থেকে কত বেশি আছে? 3 বেশি আছে, তাহলে 9 থেকে 3 বেশি দিলে 6। তাহলে আমার এগুলাতে 6 কিন্তু গ্যাপ আছেই। তাহলে 4 নাম্বারটাতে আমার 82 থেকে 6 বেশি হইতে হবে, 82 আর 6 88। এভাবে বের করতে পারেন, না হলে আপনি যদি এভাবে, মানে যার ব্রেন যেটা আসলে খেয়ালে, কিন্তু প্র্যাকটিস করবেন বাসায়, যেভাবে পরীক্ষা হলে সেভাবে বের করবেন, যেন দ্রুত করতে পারেন, যেন বের করতে পারেন। এই দেখেন 90 বলতেছেন, দেখছেন? যোগ করেন, আপনারা কি বলতেছেন? 90 75 85 কত হয় বলেন? 75 হচ্ছে 150 160 আর 80 তাহলে 240। আচ্ছা, তাহলে এখানে 240 প্লাস এক্স ইকুয়াল 4 গুণন 82, 82 গুণন 4, 4 দুগুণে 8 আর 4 আষ্টে 32। তাহলে এক্স ইকুয়াল দেখেন মাইনাস কত হবে? 200, আমরা কি কি ভুল করলাম? 4 দুগুণে 8 8, তাহলে 338 মাইনাস 240, তাহলে 60 আর 38 60। আর হচ্ছে আমাদের কত হয়? এখানে আবার এক জায়গায় ভুল করছি মনে হয়, ওইদিকে 60 আর হচ্ছে আমার 38 98 হয়ে যাচ্ছে, 98 না, আমাদের ওই যে ওখানে 10 কম নিচে দেখেন, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে 60, এই যে 4 দুগুণে 8 32 228, দেখছেন? মাইনাস 240 88। তো এইটা কিন্তু এভাবে বের করলেন, এটা কিন্তু মুখ দিয়ে খুব দ্রুত করা যায়, কিন্তু উল্টাপাল্টা বের করবেন না। ওই যে 90 দাগাচ্ছেন, কই থেকে আসলো? দেখেন ভুল হয়ে যাচ্ছে এই সময় আমি থাকতেই। ঠিক আছে? কেন যে আপনাদের এরকম ভুল হচ্ছে আমাকে পর্যন্ত কনফিউজ করে দিচ্ছেন, এগুলো করা যাবে না। মানে মনোযোগটা রাখতে হবে আপনার, পূর্ণ মনোযোগ। গণিতের ক্ষেত্রে এটা লাগবে, মনোযোগ ঠিক থাকলে আপনার গণিত ভুল হবে না। 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যান গড় নম্বর পর হয়ে গেছে, এটা হচ্ছে গড় নম্বর 70। এদের মধ্যে 60 জন ছাত্রীর 75 ছাত্রদের মান কত? মানে 100 জনের গড় যদি 70 হয় ভাই, 100 জনের মোট কত? 60 70 গুণন 100 7000। এখন বলতেছে 60 জন ছাত্রীর নাম্বার 75, তাহলে 60, তাহলে 5 6 30, হাতে আছে 3 6 7 42, তাহলে 4500 হচ্ছে আমার ছাত্রীদের মোট নাম্বার। এই 4500 যদি আমি বিয়োগ করে দেই, তাহলে যে 2500 থাকতেছে এটা কিন্তু আমার ছাত্ররা পেয়েছে। কয়জন ছাত্র পেয়েছে? 100 জনের মধ্যে 60 জন যদি ছাত্র হয়, তাহলে 40 জন হচ্ছে আমার ছাত্রী হয়, 40 জন ছাত্র। তাহলে কাটাকাটি করলে 4, তাহলে 4 ছক 24, 4 দুগুণে 8, তাহলে 2 আছে আর একটা শূন্য পয়েন্ট নিয়ে আসছি, তাহলে 4 5 20, 62.5 হচ্ছে আনসার। বুঝতে পারতেছেন? মোট থেকে আমি ওইটা বিয়োগ করে দিব। ইয়েস, আলশারিয়ার ভাই হচ্ছে একদম পুরো ম্যাথ ইয়ে করে করে দিছে, টাইপ করে। এবার এই ম্যাথটা একটু দেখেন, এগুলা খুবই ক্রিটিক্যাল ম্যাথ, এবং যারা এই মেন জায়গাটা না ধরতে পারবেন, হিট করতে পারবেন, তারা আসলে ওই বড় ম্যাথ করবেন, আর না হলে অন্যরা জাস্ট প্রশ্নটা একবার পড়বেন, করেই আপনারা আনসার করে দিবেন। দেখেন 35 লিটার অকটেন পেট্রোল, মানে অকটেন পেট্রোলের মিশ্রণ আছে 35,
ওদের অনুপাত দেওয়া আছে 4 আর 3। তার মানে প্রথমটা পেট্রোল যদি 4 ভাগ হয়, অক্টেন আছে 3 ভাগ, 4 আর 3 মোট হচ্ছে 7 ভাগ। 7 ভাগের যদি আমার মোট পরিমাণ যদি 35 হয়, 1 ভাগ 5 সাথে 35, প্রতি ভাগ কিন্তু 5 করে করে আছে। তাহলে এখন বলতেছে যে অনুপাত 4:5, তাহলে অনুপাত 4 পাশে 20 আর এই 3 পাশে 15, তাহলে 20:15, এই হচ্ছে আমার 35। এখন বলতেছে এতে আর কত অক্টেন মেশালে পেট্রোল ও অক্টেনের পরিমাণ 4:5 থাকবে। দেখেন এই 4টা 4ই আছে, এখন 3-এর জায়গায় 5 হয়ে গেছে, তাহলে কয় ভাগ বেড়ে গেছে? 2 ভাগ বাড়ছে। প্রতি ভাগ যদি 5 হয় ভাই, 2 ভাগ ইকুয়াল কত? 10। এইটাই হচ্ছে, খুব দ্রুত করতে পারবেন যদি মেন জায়গাতে আপনি ধরতে পারেন। এটা কিন্তু গত দিনে আমরা করতেছি, বারবার বলতেছি আপনারা এইভাবে করবেন, ঠিক আছে? কোনো ব্যক্তি অনুকূলে 45 কিলোমিটার, প্রতিকূলে 15 কিলোমিটার যায়। অনুকূলে মানে যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে গেছে 45 কিলো, যেদিকে প্রতিকূলে গেছে 15। উভয় ক্ষেত্রেই সে 5 ঘন্টা করে সময় নিচ্ছে। দেখেন অনুকূলে 5 ঘন্টায় গেছে 45 কিলোমিটার, তাহলে 5 দিয়ে ভাগ করলে অনুকূলের বেগ কত? 9। প্রতিকূলে গেছে 15 কিলোমিটার, 5 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে প্রতিকূলের বেগ 3 পাশে 15, তাহলে 3। এখন বলছে স্রোতের বেগ কত? যদি নৌকার বেগ বলতো তাহলে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। যেহেতু স্রোতের বেগ বলেছে, তার মানে আমার একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হবে, তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে 6, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 3 কিলোমিটার। এগুলো কিন্তু আপনাদের একটা ফাউন্ডেশনের মতো করে আমি বোঝানোর চেষ্টা করতেছি, যদিও প্রশ্ন সলভ ক্লাস, ঠিক আছে? কারণ ডে বাই ডে এইগুলা কিন্তু আমাদের চলে আসতেছে, ওইভাবেই প্রশ্নগুলো সাজানো। যেমন এই প্রশ্নটা দেখেন, গত দিনে আমি এটার বেসিক দেখিয়েছি, আজকে খালি ট্রাশ করে করে দিব, মাথায় নিতে হবে, এজন্য ধারাবাহিক ক্লাসগুলো করতে হবে। 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার গতিতে চললে 150 মিটার একটা সেতু পার হতে কত সেকেন্ড সময় লাগবে? সেকেন্ডে যেহেতু বলছে, তাহলে এই 36 কিলোমিটার পার আওয়ার আছে, একে মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 1008 1 আওয়ার ইকুয়াল 3600 সেকেন্ড, 1 আওয়ার ইকুয়াল 3600 সেকেন্ড। কাটাকাটি যদি আমরা করি তাহলে 36, তার মানে 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 10 মিটার যাচ্ছে। এবারে বলতেছে এটা পার হইতে, দেখেন সেতু হচ্ছে 150 মিটার আর ট্রেনটা হচ্ছে 100 মিটার, তাহলে এই দুইটা কিন্তু যোগ দিতে হবে। কেন যোগ দিতে হবে? কারণ সেতু শুরু একদম এই ট্রেনের তো শেষ পর্যন্ত, যখন ট্রেনের মাথা প্রবেশ করে তখনই কিন্তু সেতুর উপর সে আছে, যখন ট্রেনের একদম শেষটা আমার পার হয়ে চলে যায় তখনই হচ্ছে ট্রেনটা পুরো অতিক্রম করলো, তাহলে দুইটার যোগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে কিন্তু 25। গতদিন আমরা আরো সময় নিয়ে ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু এই জন্য আমি একটু কম দিচ্ছি আজকে। কেন? কারণ যেন আপনারা ক্লাসগুলোতে খুব অ্যাটেন্টিভ থাকেন। 15 হবে না সাব্বির ভাই হচ্ছে আমাদের এই যে যতজন আপনারা ক্লাস করেন, আমি বলতে গেলে একদম উপরের সারিতে রয়েছে, যে হচ্ছে খুব দ্রুততর সময়ে এবং সঠিক আনসারগুলো করে থাকেন। এটা কিন্তু 15 হবে না। আজকে অল্প সময় যদিও বলছি, গত ক্লাসটাই কিন্তু এটার পুরো ব্যাখ্যা আছে। এবার দেখেন এটার মান বের করতে বলেছে, আমরা যদি মান বের করি, দেখেন এক্স এর ভ্যালুটা আমার জানাটা প্রয়োজন, তো আমি এখান থেকে এক্স এর ভ্যালু খুব সহজেই বের করতে পারি। 1 - 1/x ইকুয়াল যদি 3 হয়, এই বেটার এই পাশে নিয়ে যান, এর এই পাশে নিয়ে আসেন, 1 - 3 ইকুয়াল 1/x, 1 থেকে 3 বিয়োগ করলে -2, তাহলে x এই পাশে গেলে x আর এইটা গেলে -হাফ, তাহলে x এর ভ্যালু -হাফ। x স্কয়ার যেহেতু আছে, x স্কয়ার করে দিই, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 1/4 হবে। তাহলে এখান থেকে যদি আমরা করি, x স্কয়ারের ইকুয়াল 1/4 প্লাস 1 আর নিচে 1/4। আমি যদি উপরে লসাগু করি, 4 হচ্ছে লসাগু, তাহলে 1 + 4 আর 1/4, তাহলে 5/4, আর এটা উল্টে গেলে 4 উপরে নিচে 1, কাটাকাটি করলে 5 হয় আনসার। 5 হয় আনসার, খুবই সহজ, কঠিন কিছু না। হ্যাঁ, সাব্বির ভাই বলছেন, হ্যাঁ এটা ভুলে যাওয়া যাবে না, এটা আমাদের প্রথম প্রশ্ন না, গতদিনও আপনি ক্লাস করেছেন আমি জানি, এবং আজকেও। তার মানে আপনি এই যে আমি সবচেয়ে যে জায়গাটা আপনাদেরকে ফোকাস করার চেষ্টা করি, যে আমরা যতটুকু জানি অসতর্কতা বা অসচেতনতার কারণে আমরা ততটুকু দিয়ে আসতে পারি না।
আমরা যদি যতটুকু শিখবো অতটুকুর 100% দিয়ে আসতে পারি, 100% যদি 95 দিয়ে আসতে পারেন, আপনার কি হয়ে যাবে, মানে আপনি অনেকের চাইতে অনেক আগায় যাবেন। কারণ কি, আমরা মেজরিটি, আমরা মানুষ যতটুকু আমরা জানি, আমরা জানার মধ্যেও আমরা 80% মার্ক ক্যারি করতে পারি না। সো আমাদের কাজ করতে হবে, আমরা যা জানি তার যেন এটা আমরা 99% বা 100% দিয়ে আসতে পারি। এর জন্য খুব মানে শক্তিশালী মেন্টালিটির হইতে হয় যে আমি যা জানতেছি আমি ভুল করব না, এবং আমি কিন্তু ভুলে যাব বারবার, তখন আমি বারবার রিগ্রেট ফিল করতে হবে এবং বারবার জেদ করতে হবে যে আমি এটা কেন হইলো, এই কাজটা যেন আমার আর না হয়। দেখেন x মাইনাস 1 বা x ইকুয়াল 2 হয়, এটা শর্টকাট দিয়ে অ্যাপ্লাই করলে আমি খুবই দ্রুত একে বুঝতে পারবো যে একবার স্কোয়ার করলে 4 হচ্ছে, এইদিকে -2, তারপরে 2 যোগ করলে 6 হচ্ছে, তারপর 6 কে স্কোয়ার করলে 6 6 36 হচ্ছে, তারপরে 2 বিয়োগ করলে 34 হচ্ছে আনসার। এটা আপনারাও পারবেন, অনেক জায়গায় চমকপ্রদ ভিডিও দেখবেন যে শর্টকাট এরকম, কিন্তু এটা আপনি নিজে নিয়ে আসেন কিভাবে করা লাগবে। দেখেন এইরকম যখন এখানে x-1 আছে, x⁴ আছে, 4 না থেকে স্কোয়ারও থাকতে পারতো, আপনার কাজ হবে উভয় পক্ষকে বর্গ করে দেওয়া। তাহলে একবার যদি বর্গ করে দেন, তাহলে উভয় পক্ষকে বর্গ যদি করে দেন, তাহলে x² - 2 × x × 1/x প্লাস 1/x² ইকুয়াল 4। আপনি জানেনই, যখন আপনি এটা বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনার ব্রেনে বারবার হচ্ছে x আর 1/x কেটে যায়, এই পাশে x² আর 1 প্লাস x² থাকতেছে আর -2 থাকতেছে। কেন -2 আসলো? কারণ এখানে মাইনাস আছে। তাহলে এই -2টা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, x² প্লাস 1/x², এই -2 এই পাশে গেলে +6 হয়ে যাবে। দেখেন তো আমি করছি কিনা। তখন আপনি কিন্তু ব্রেনে চলে আসবে আমি একবার বর্গ করলে 2 কে বর্গ করলে 4 হয়, আর এই পাশে যে আমি -2 থাকতেছে, ওই -2 এই পাশে গেলে 6 হয়ে যাবে। তাহলে যদি x² + 1/x² হইতো তাহলে উত্তর কিন্তু 6 হইতো, কিন্তু প্রশ্ন আপনাকে তা বলে নাই, প্রশ্ন 4 চেয়েছে। তখন 4 যখন চাইলো, তখন আর এই মাইনাস আর কোনো জায়গায় নাই, দেখেন সব প্লাস হয়ে গেছে। তাহলে এখন আমি যদি আবার একে স্কোয়ার করি, উভয় পক্ষকে বর্গ, এই পাশে x² + 2 × x² × 1/x², তাহলে প্লাস 1/x⁴, সরি এখানে x⁴ হবে, আর এই পাশে 4 4 সরি 6 6 6 36, এই যে 6 কে বর্গ করে 36 হলো। এখন কথা হচ্ছে যে আমি যখন দ্বিতীয়বার যখন বর্গ করব তখন তো এই পাশে প্লাস হয়ে গেছিল, তখন এই পাশে 2 আছে, 2টা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, এজন্য 36 থেকে আমার 2 বিয়োগ করে 34 হয়। দেখেন আমি কিন্তু প্রথমে আপনাদেরকে দেখিয়েছি, কারণ আমার ব্রেনে ওইটা আছে, কারণ আমি কি এটা পড়ে অভ্যস্ত, আমি জানি। তো আপনিও অভ্যস্ত হইতে হবে প্র্যাকটিস করার মাধ্যমে। তো শুরুতেই শর্টকাট এভাবে শিখতে যাবে না, কারণ আপনার জিনিসটা ব্রেনের মধ্যে থাকতে হবে। আপনি উপরে করবেন শর্টকাট, কিন্তু ব্রেন যেন কাজ করে। এতে করে দেখবেন ম্যাথ আপনার বারবার মুখস্থ করতে হবে না, ম্যাথ নিয়ে আপনার কোনো টেনশন হবে না, খুব দ্রুত করতে পারবেন। যদি a³ - b³ হচ্ছে 513 হয়, ab যদি 3 হয়, তবে ab এর মান কত? a - b যদি, তাহলে ab এর মান কত? তো আপনারা সরাসরি এটা a³ - b³ এর সূত্রে ফেললেই হয়ে যাচ্ছে। a - b³ মাইনাস থাকলে প্লাস হয় 3 × ab a - b, তাহলে এখানে দেওয়া আছে 513, এখানে হচ্ছে a - b এর ভ্যালু 3 দেওয়া আছে, 3 উপর কিউব প্লাস 3 × ab 3, 513, 3 উপর কিউব, 3 3 9, 3 9 27 প্লাস 3 3 9 ab। এবার চিন্তা করেন, এই 27টা এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে 513 থেকে 27 বিয়োগ করলে 27, আমরা 13 আর 14 27, তাহলে 486 ইকুয়াল 9 ab। তাহলে ab ইকুয়াল কত হবে? 486 ডিভাইডেড 9, তাহলে 5 নং 45, 5 নং 45, 48 থেকে 45 বিয়োগ করলে 3 থাকতেছে, তাহলে এই 9 দিয়ে এবার ভাগ করলে 4 নং 36, তার মানে 54। এই হচ্ছে আনসার, গ নাম্বার হচ্ছে আনসার। উৎপাদক খুবই সহজ উৎপাদক, আপনাকে চোখ দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে এটা স্কোয়ার, এখানে 25 দেওয়া আছে, তাহলে x-1 হোল স্কোয়ার, এখানে 25 কে 5 স্কোয়ার করবেন। তারপরে এই সূত্র a² - b² a + b × a - b, খুবই গুরুত্বপূর্ণ, ছোট এবং খুবই পাওয়ারফুল একটা সূত্র, অনেক জায়গায় লাগে। তাহলে একবার কি হবে, x-1 + 5, x-1 - 5, তাহলে x-1 + 5, তাহলে -5 থেকে 1 বিয়োগ করলে x + 4, আর -1 - 5, তাহলে x - 6, x + 4 x - 6, খ নাম্বার হচ্ছে আনসার। ইয়েস, খ নাম্বার হচ্ছে আনসার।
এইটা আমি কিন্তু বারবার এটা অনেকগুলা আলাদাভাবে আসতেছে, বারবার প্রশ্নটি একটু আলাদাভাবে আসতেছে। সো আমরা 1 এর পরে এটা মাইনাসটা কমন নেন, এক্স স্কোয়ার তাহলে প্লাস আছে, এবার মাইনাস হয়ে যাবে, মাইনাস 2ab মাইনাস আছে, তাহলে মাইনাস যেহেতু কমন নিচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার। তাহলে 1 মাইনাস, দেখেন তো সূত্র পরে কি পড়ে না, চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন সূত্র a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ছে। 1 কে আপনারা 1 স্কোয়ার লিখতে পারেন, তাহলে একবার প্লাস আর একবার মাইনাস, 1 মাইনাসে মাইনাস মাইনাস তখন প্লাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এ মাইনাস এ প্লাস বি, তাহলে একবার বি মাইনাস একবার এ মাইনাস, ক নাম্বার হচ্ছে আনসার। একবার বি মাইনাস একবার ক মাইনাস, ঠিক আছে, সরি একবার এ একবার বি মাইনাস। এটা যদি আমরা করি সময় না নিয়ে দেখবেন একদম 1 গুণ করলে 1ই থাকে, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন আর এম গুণ করলে এন এম, নিচে 1 আছে তাহলে এম, এ টু দি পাওয়ার 1 আর এন গুণ করলে এন, এ টু দি পাওয়ার এম এন, এই যে এন এম কাটা, এম এম কাটা, এন আর এন কাটা, সবই কাটা কাটি শেষ, তার মানে 1 হবে আনসার। সবই যেহেতু কাটাকাটি করতে পারতেছি তাহলে 1 হবে হচ্ছে আনসার, ইয়েস। 25 এবার 1 থেকে 51 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলার গড় বের করতে, আমরা জানি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত যদি আসে তাহলে যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে এটা 1 থেকে 51 পর্যন্ত, তাহলে এদের যোগফল হবে 51 গুণন 51 প্লাস 1 52 ডিভাইডেড বাই 2। এখন এটা যোগফল, আমরা জানি গড় মানে হচ্ছে যোগফলকে s কে আমি n দিয়ে আমি ভাগ করে দিব, তাহলে s হচ্ছে এখানে 51 গুণন 52 ডিভাইডেড বাই 2, আর আবার ভাগ করতে হবে যেহেতু n কয়টা সংখ্যা আছে 51টা সংখ্যা আছে, তাহলে 51 দিয়ে ভাগ, তার মানে নিচে 51 দিয়ে দিলাম। এবার কাটাকাটি করলে 51 51 কাটা, 2 দিয়ে 26 দুগুণে 52, তাহলে 26 হচ্ছে এটার আনসার, ইয়েস। জানাবেন কি অবস্থা হচ্ছে। সমীকরণ সলভ, এইটা সমীকরণ সলভটা একটু দেখে আমরা। বলছে যদি 2x প্লাস ওয়াই ইকুয়াল 10 হয়, x ইকুয়াল যদি 3 হয়, তাহলে x মাইনাস ওয়াই এর ভ্যালুটা কত এটা বের করতে বলছে। তাহলে x ইকুয়াল 3, আমি তো খুব সহজে x এর ভ্যালু বসাই দেই, 3 দুগুণে 6 প্লাস ওয়াই ইকুয়াল 10, তাহলে y ইকুয়াল আমার 4, তাহলে y এর ভ্যালু 4, x এর ভ্যালু 3, তাহলে 3 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে -1 হচ্ছে আমার আনসার, ক নাম্বার হচ্ছে আনসার 28, ইয়েস। ইয়েস, হাবিবা বিনতে সরকার যেটা বলতেছে এটার কিন্তু একটা শর্টকাট, n+1 ডিভাইডেড বাই 2 গড়, ইয়েস। এটা আমি না কারণ সামনের দিনে দেখাবো, আগে মেন জিনিসটা, কারণ সূত্রটা অনেক জায়গায় লাগবে, ইয়েস। এবার 3x প্লাস 2y ইকুয়াল 7, 2x ইকুয়াল যদি y হয়, x আর মাইনাস y, মানে এখানে x আর না, এটা x কমা y, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা করতে যাই 2x এর ভ্যালু দেওয়া আছে y, তাহলে আমরা y এর ভ্যালু যদি বসাই 3x প্লাস 2 ইন্টু 2x ইকুয়াল 7, তাহলে 3x 2 দুগুণে 4x ইকুয়াল 7, তাহলে 3 4 7x ইকুয়াল 7, তাহলে x ইকুয়াল 1, x ইকুয়াল যদি 1 হয় তাহলে y ইকুয়াল হচ্ছে আমার 2, তাহলে গ নাম্বার হচ্ছে 1 আর 2 হবে এইটার আনসার, 1 আর 2 হচ্ছে এইটার আনসার। এবার একটি সংখ্যার 4 গুণের সাথে 12 যোগ করলে, একটি সংখ্যার 4 গুণের সাথে, তাহলে ওই সংখ্যাটাকে x ধরলে তার 4 গুণের সাথে, তার মানে 4x এর সাথে 12 যোগ করা হলে যোগফল হয় 8, সংখ্যাটি দ্বিগুণের সাথে 7 যোগ করা হলে সংখ্যাটি কত হবে। আচ্ছা, তাহলে বলতেছে 4 গুণের সাথে আমি যদি 12 যোগ করি তাহলে সংখ্যাটা হবে 8, তাহলে 4x ইকুয়াল এই 12টা ওই পাশে মাইনাস হয়ে গেলে 8 মাইনাস 12, তাহলে 4x ইকুয়াল হচ্ছে -4, তাহলে x ইকুয়াল হচ্ছে আমার -1। এবার বলতেছে সংখ্যাটি দ্বিগুণের সাথে, তার মানে 2 গুণন -1 এর সাথে 7 যোগ করলে কত হবে, তাহলে 2 গুণন 1, তাহলে -2 প্লাস 7, তাহলে 5 হবে হচ্ছে আমার আনসার, ঘ নাম্বার হচ্ছে আনসার, 30 নাম্বার 800।
ঘ নাম্বার হচ্ছে আনসার। দেখবেন মানে আমরা কোনো কিছু পেঁচাবো না, প্রশ্ন পড়ে যাব, প্রশ্ন অনুযায়ী সলভ করব। পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই প্রশ্নগুলো এইভাবেই আসবে, মিক্স আপ করা প্রশ্ন, কঠিন সহজ সবগুলা মিলিয়ে আছে। আপনারা নিজেরাই বলেন যে আমরা কি শুধু সহজ প্রশ্ন নিয়েছি? না, সব জায়গা থেকে প্রশ্নগুলাই কিন্তু নিয়েছি, সমাধান করার ওয়েটা বলে দিচ্ছি। 2 অঙ্ক বিশিষ্ট আমি যত বলেছি এই যে স্থান বিনিময় করা বলছি, আপনারা অপশন টেস্ট করবেন। তাহলে দেখেন তো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 9। সংখ্যাটি হতে যদি 9 বিয়োগ করি, এর অঙ্কগুলা স্থান বিনিময় করবো, 9 বিয়োগ করবে, তার মানে স্থান বিনিময় করলে সংখ্যা ছোট হয়ে যাবে। 9 বিয়োগ করা মানে কি আমি ছোট করে ফেলতেছি, তাহলে স্থান বিনিময় করলে আমার অবশ্যই ছোট হবে। এবার দেখেন তো 34 কে স্থান বিনিময় করলে 43 হয়, বেড়ে যাচ্ছে, হবেই না। 67 কে স্থান বিনিময় করলে 76 হচ্ছে, হবেই না। তাহলে 54 কে স্থান বিনিময় করলে 45 হয়, কমে যাচ্ছে, হওয়ার পসিবিলিটি আছে। কত কমতেছে? 9 কমতেছে, তাহলে এটাই উত্তর। আর 23 কে স্থান বিনিময় করলে 32, বেড়ে যাচ্ছে, হবে না। সো অপশন টেস্ট করলে আপনি সর্বাধিক দ্রুতভাবে করতে পারবেন। সবচাইতে দ্রুতভাবে তাহলে করতে পারবেন হচ্ছে কি অপশন টেস্ট করলে। রফিকের ওজন কত দেওয়া আছে? রফিকের ওজন দেওয়া আছে 17 কেজি। সরি, রফিকের ওজন যদি 17 কেজি কমে যায়, 17 কেজি যদি কমে যায়, তার ওজন আরিফের ওজনের অর্ধেক হবে, মানে কমে গেলে অর্ধেক হবে। তাদের দুইজনের ওজনের যোগফল 140 কেজি। তাহলে রফিকের আর ধরি, আর আরেকজন কে যেন বলছে আরিফের এ, তাহলে আর প্লাস এ, এই জন্য দুইটা 140। বলতেছে রফিকের ওজন যদি 17 কেজি কমে যাইতো, এই 17 কেজি যদি কমে যাইতো, তাহলে সেটা আরিফের অর্ধেক হয়ে যাইতো। এবারটা আরিফের অর্ধেক, তাহলে এ ভাগ 3। এখন আমি যদি আর এর আর আরিফ তাহলে কত হবে? 140 থেকে এ বিয়োগ, তাহলে এখানে আর ইকুয়াল হবে, এটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে এ। তাহলে আর এর ভ্যালুটা বসাই দিই, 140 মাইনাস এ। তারপরে হচ্ছে আমরা কি করতে পারি, আচ্ছা এখানে আগে একটা কাজ করে নেই, 3r মাইনাস 3 সুতরাং 51 ইকুয়াল এ। এবার আমি 3r মাইনাস 51 এ এর ভ্যালুটা বের করি, আর না বের করে, যেটা আমার সুবিধা হবে এটা করব। তাহলে আর ইকুয়াল এ ইকুয়াল কত হবে? 140 মাইনাস আর, যেন ক্যালকুলেশন আমার ঝামেলা না হয়। 140 মাইনাস আমার আর, এই আরটা এই পাশে আসলে কিন্তু 4r হয়ে যাচ্ছে, আর এই 51 ওই পাশে গেলে আমার কত? 245, সরি 191 হয়ে যাচ্ছে। এবার বলতেছে হলে রফিকের ওজন কত? আমাদের কি কোনো জায়গায় ভুল হয়েছে? আমরা দেখতেছি, নো টেনশন। পরীক্ষার হলে কোনো সময় মাথা গরম করবেন না, মাথা গরম করলেই কিন্তু আপনার কিন্তু গ্যাঞ্জাম শুরু হয়ে যাবে। মাথা যদি আপনি হিট করেন, তাহলেই কিন্তু আপনার মাথায় মানে নিজেই আপনি গরম হয়ে যাবে। আমরা কোথাও হচ্ছে ভুল করছি, সেটা যদি আমরা এখানে 3r 3 সুতরাং 51, এইটা এ, এই এ এর ভ্যালুটা 140 মাইনাস আর, 140 মাইনাস আর, তাহলে এই আরটা যদি আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে 3r আর হচ্ছে 4r, এই 51টাকে ওই পাশে আমরা যদি নিয়ে যাই, তাহলে হচ্ছে আমাদের কত হয়? 140, 100 হচ্ছে 91। তাহলে আর এর ভ্যালুটা কত? আর হচ্ছে আমার কি ফ্র্যাকশন আসতেছে, আমার কার কাছে চাচ্ছে? শফিক চাচ্ছে, রফিক, আরই হচ্ছে রফিকের ওজনটাই চাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা 191 আর হচ্ছে আমার 4 দিয়ে ভাগ করি, 4 4 16, তাহলে 4 6, তাহলে 3 1 31, তাহলে হবে না। কোনো একটা জায়গায় আমরা ক্যালকুলেশনে ভুল করছি। দেখেন তো, আমি আর একবার একটু পড়ছি, 17 3 সুতরাং 51 সবই ঠিক আছে। আমি আর একবার একটু দেখছি যে আমাদের কোথাও নাকি প্রশ্নও ভুল হইতে পারে, টাইপিং মিস্টেক। আমরা যদি কি করি যে আর প্লাস এ, রফিক ও শফিকের তাদের দুজনের যোগফল 140 কেজি হলে রফিকের ওজন যদি 17 কেজি কমে যায়, তাহলে আর মাইনাস আমার 17, তাহলে সেটা আরিফের ওজনের অর্ধেক হয়ে যাবে। দেখছেন ভুলটা কোথায় হয়েছে? বলেন তো, ভুলটা আমরা পেয়ে গেছি, অর্ধেক হয়েছে, আর 3 দিয়ে ভাগ করছিলাম, আরিফের অর্ধেক হয়ে যাবে। ইয়েস, প্রশ্ন যদি আপনাদের কমেন্ট দেখলেই হয়ে যেত, যাক ভালো নাই, এই যে বের করা, দেখতেই পাচ্ছেন যে কোথায় ভুলটা হয়, তাহলে অর্ধেক হয়ে যাবে। এখন আমাদের কত? এখানে 2r মাইনাস হচ্ছে 17 দুগুণে 34, আর এ
এ ইকুয়াল তাহলে হচ্ছে রফিক 140 মাইনাস 140 মাইনাস আমার হচ্ছে আর। ওকে, তাহলে এই আরটা এই পাশে আসলে 3 আর হয়ে যাচ্ছে, এই 34টা ওই পাশে গেলে 34 আর হচ্ছে 174। তাহলে আর ইকুয়াল তাহলে কত হবে 174 ডিভাইডেড বাই 3। তাহলে 3 পাশে 15 5, তাহলে 2 আর 4 3 8 58 হচ্ছে আনসার খ নাম্বার। দেখি আপনারা কারা কারা খ নাম্বার বের করেছেন। 58 একজনের আবার কি বের করছে দেখছেন অবস্থা, কোনোটিই নয় বলছে, কোনোটিই নয় না, 58 নাম্বার হচ্ছে আনসার। অর্ধেক মানে 2, ইয়েস। দেখছেন পড়বেন একটা 3 দিয়ে ভাগ করার, এখান থেকে আমি যে 3 দিয়ে ভাগ করতেছিলাম এটা কোনোভাবে কোথাও কি 1/3 বলছে, বলে নাই। সো মনোযোগটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, হচ্ছে মনোযোগ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনোযোগ। একটি কলম, ওই একটি বইয়ের মূল্য একত্রে 80 টাকা, তাহলে কলমকে আমি এক্স ধরি, বইকে আমি ধরি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 80 টাকা লিখে দিলাম। বলতেছে কলমটির মূল্য 20 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 20, আর যদি বইটির মূল্য 10 টাকা কম হয় ওয়াই মাইনাস 10 হলে কলমটির মূল্য বইটির মূল্য 3 গুণ হবে, কলমই বেশি হবে। তাহলে যে ছোট বলছে বই ছোট হবে যদি কমে যায় 10 টাকা, 3 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এক্স প্লাস 20 ইকুয়াল 3y মাইনাস 3 10 30। কার বইয়ের মূল্য চাচ্ছে, তার মানে ওয়াই বের করা লাগবে। তাহলে এক্স ইকুয়াল আমাদের কত হবে ওয়াই, তাহলে 80 মাইনাস আমার ওয়াই প্লাস 20, এক্স এর ইকুয়াল মান বসালাম, তাহলে 80 মাইনাস এক্স হবে, ওয়াই হবে 80 মাইনাস ওয়াই। তাহলে 80 এক্স এর জায়গায় বসাই দিলাম 80 মাইনাস ওয়াই প্লাস 20, 3y মাইনাস 30। এবার চিন্তা করেন এই ওয়াইটা ওই পাশে নিয়ে গেলে প্লাস হবে, তাহলে 3y আর ওয়াই 4y হবে, ইংরেজি থেকে বাংলা হয়ে যাচ্ছে, তাহলে 4y হবে। আর 80 আর 20 100, আর এটা 130, তাহলে এখান থেকে y ইকুয়াল কত হবে 130কে 4 দিয়ে ভাগ, 3 4 12 1 0 4 2 8, তাহলে 2 দশমিক নিলে একটা 0, 4 5 20, তাহলে 32.5। খ নাম্বার হচ্ছে আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার আসেন একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে 3টি বাহু এবং আলাদা আলাদা। এখন 3টি বাহুর যদি দৈর্ঘ্য দেওয়া আছে, আবার 3 4 আর 5, যদি 3 4 আর 5 হয় তাহলে আপনারা কিন্তু বুঝে ফেলবেন এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ 5 হলে একটা 3 আর একটা হচ্ছে 4, কারণ 3 কে স্কয়ার করলে 3 3 9, 4 কে স্কয়ার করলে 4 4 16, 5 কে স্কয়ার করলে 5 5 25, পিথাগোরাস। তাহলে সেখান থেকে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করলেও কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে 6 বের হয়ে যাচ্ছে। আর যদি এটা আলাদা আলাদা যদি থাকতো, ধরেন 3 4 আর এটা মনে করেন 7 দেওয়া আছে, তখন আপনারা করতেন রুট ওভার, ক্ষেত্রফল বের করতেন রুট ওভার এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এস ইকুয়াল হচ্ছে অর্ধ পরিসীমা, ঠিক আছে। তাহলে আমি দুইটাই দেখালাম, যদি এটা আলাদা আলাদা থাকতো, এটা তো যেহেতু 3 4 আর 5 সমকোণী ত্রিভুজের প্যাটার্ন পড়তেছে, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা দিয়ে 6 হচ্ছে আনসার, আর না হলে এই সূত্র দিয়ে করবেন। একটি ত্রিভুজ আকৃতি জমির ভূমি দেওয়া আছে 75, উচ্চতা দেওয়া আছে 20, প্রতি বর্গ মিটারে ঘাস লাগাইতে 2 টাকা করে খরচ হলে মোট খরচ কত, এটা প্রশ্ন চাচ্ছে। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, ভূমি দেওয়া আছে 75, উচ্চতা দেওয়া আছে 20, তাহলে 10 750 হচ্ছে বর্গ মিটার। 1 বর্গ মিটারে যদি 2 টাকা হয় তাহলে 750 গুণন 2, 1500 টাকা হচ্ছে আমার খরচ, 1500 টাকা হচ্ছে আমার খরচ, মোট হচ্ছে খরচ হচ্ছে 1500 টাকা। দেখেন 50তম বিসিএসে আসা এই প্রশ্নটা যদি আমরা বলেছিলাম প্রচুর সমাধান করছি, পয়েন্টের পরে 1 আছে, পয়েন্টের পর 2, মোট 3 ঘর আর 3 ঘর, তাহলে পয়েন্টের পর 6 ঘর থাকবে। তাহলে এবার পয়েন্টগুলো বাদ দিয়ে আমি গুণ করে দিব 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 5 25 125, তাহলে পয়েন্টের পরে 3টা শূন্য যোগ করে 125 দিলে পয়েন্টের পর 6 ঘর, তাহলে ঘ নাম্বার হচ্ছে আনসার, ঘ নাম্বার হচ্ছে আনসার। এবার এখন যে প্রশ্নটা দেখাবো এটাতে আমি একটু সময় নিব, কারণ হচ্ছে এই প্রশ্নটা আজকের জন্য, এই যত ক্লাস আমি করিয়েছি এই প্রশ্নটা নতুন, তাহলে নতুন আরেকটা টপিক আপনাদেরকে বলতে গেলে শেখাবো। তো
ভগ্নাংশ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। তার মানে ভগ্নাংশের যদি লসাগু বের করতে বলে, ভগ্নাংশের লসাগু, ভগ্নাংশের তো হয় না, ভগ্নাংশগুলোর, তাহলে ভগ্নাংশগুলোর মানে অনেক কয়েকটা ভগ্নাংশের লসাগু হবে, তাদের উপরে কি থাকে, লব। তাহলে লসাগু উপরে লসাগু হবে, লবগুলোর লসাগু ডিভাইডেড বাই নিচে হবে হরগুলোর গসাগু, হরগুলোর গসাগু। আর যদি ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলতো, ভগ্নাংশের যদি গসাগু প্রশ্নে যাইতো, তাহলে উপরে থাকে লব, তাহলে উপরে লব থাকে, তখন আপনি দিতেন লবগুলোর গসাগু, আর হচ্ছে নিচে হর গুলোর তখন লসাগু। তাহলে লসাগু হলে উপরে লসাগু নিচে গসাগু, আর গসাগু বের করতে হলে উপরে গসাগু নিচে লসাগু। তার মানে যেটা বের করতে বলবে ওইটা উপরে থাকবে, এবং উপরের গুলার লসাগু, উপরের গুলার। তাহলে লসাগু বের করতে বলছে, উপরের লব আছে 2 3 6, 2 3 6 এর লসাগু হচ্ছে আমার 6, আর নিচে হচ্ছে 5 5 15, 5 5 15, হরগুলোর গসাগু হচ্ছে আমার 5। তাহলে 6/5 হচ্ছে আমার আনসার, 6/5 হচ্ছে আমার আনসার, খ নাম্বার হচ্ছে আনসার। ইয়েস। এই ধারাটিতে মোট কয়টি পদ আছে? তাহলে 3, 3 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তারপরে 3/2, 3 সরি এখানে হচ্ছে 3 হবে, তাহলে 3/4, 3/64। তাহলে বুঝতেই পারতেছেন 2 আছে, একে আমরা 3, একে আমরা 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে প্রথমটাতে 3 এর নিচে 2 টু দি পাওয়ার 0, দ্বিতীয়টাতে 3 এর নিচে 2 টু দি পাওয়ার 1, তৃতীয়টাতে 3 এর নিচে 2 টু দি পাওয়ার 2। তার মানে প্রথমটাতে 1, দ্বিতীয়টাতে, প্রথমটাতে 0 পাওয়ার 2 এর উপর, দ্বিতীয়টাতে 1, তৃতীয়টাতে 3। এখন 64 মানে কি 3 2 এর উপর 2 টু দি পাওয়ার 6। তাহলে কততম পদ হবে? এখানে 6 থাকা মানে পদ হবে 6 + 1, 7তম পদ। তাহলে কয়টা আছে? 7তমটা। কারণ কি প্রথম পদে আমার পাওয়ার 0 থাকে, দ্বিতীয় পদে পাওয়ার 1 থাকে, তৃতীয় পদে পাওয়ার 2 থাকে। তাহলে কততম পদে? পাওয়ার 6, 7তম পদে। যততম পদ পাওয়ার তার 1 কম আছে, তাহলে 7টা হচ্ছে আমার পদ আছে, 6 না 7টা পদ আছে, 7 হচ্ছে পদ আছে। 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে আমার 64। 40 থেকে 50 এর মধ্যে দৈবভাবে একটি সংখ্যা নেওয়া হলে এটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? চিন্তা করে দেন, 40 থেকে 50। আমরা জানি 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যার জন্য একটা কোড মুখস্থ বলছিলাম, 44, 22, 322, 321। 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এই 3, এটা হচ্ছে 41 থেকে 50। তাহলে 41 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা, আর এখানে কিন্তু 40 ইনক্লুডেড, 40 তো আর মৌলিক না। তাহলে মোট কয়টা? 40 থেকে 50 মোট কয়টা? 11টা। তাহলে 3/11 হচ্ছে আমার আনসার। সম্ভাবনা মানেই অনুকূল, কয়টা ওইটার হওয়ার পসিবিলিটি আছে, 3টা হইতে পারে, আর মোট কয়টা আমার সংখ্যা, তাহলে 11, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3/11, 3/11 হচ্ছে আনসার। এবার আজকের দিনের কিন্তু শেষ প্রশ্ন, সেটা হচ্ছে 2 3 7 4 সংখ্যাগুলির গড় বিচ্যুতি কত? গড় বিচ্যুতি হচ্ছে আমার সংখ্যাগুলোর যে এভারেজ, আগে আমি গড় বের করে নেই। তাহলে এভারেজ হচ্ছে 2 + 3 + 4 + 7 ডিভাইডেড বাই আমার 4টা সংখ্যা, তাহলে 4 দিয়ে ভাগ। 2 3 এ 5, 5 4 এ 9, 9 আর 7 হচ্ছে আমার 16, 16কে 4 দিয়ে ভাগ করলে আমার 4 থাকতেছে। এবার চিন্তা করেন আমার এভারেজ থেকে প্রত্যেকটা সংখ্যার ডিফারেন্সটা কত। এভারেজের সাথে আমার 4 এর ডিফারেন্স হচ্ছে, প্রথমটা 2 এর সাথে 4 এর ডিফারেন্স 2, 3 এর সাথে 4 এর ডিফারেন্স হচ্ছে আমার কত? 1, 4 এর থেকে 4 এর ডিফারেন্স হচ্ছে আমার
শূন্য। এবার 7-এর থেকে 4-এর ডিফারেন্স হচ্ছে আমার কত? 3। তাহলে এই যে আমার চারটা যে মোট সংখ্যা, চারটা সংখ্যা থেকেই প্রত্যেকটা সংখ্যা থেকে আমার এভারেজের মধ্যবর্তী যে পার্থক্য সেটাকে বলা হয় বিচ্যুতি। বিচ্যুতি কতটুকু আমার পার্থক্য আছে, এবং যখন গড় বিচ্যুতি বলছে তখন সবগুলা বিচ্যুতি আমি যোগ করে দিব, দিয়ে আমি চারটা যেহেতু সংখ্যা 4 দিয়ে ভাগ করে দিব। তাহলে 2 আর 1 3, 3 3 6, 6 ভাগ 4, তাহলে হচ্ছে 3 ভাগ 2। বুঝতে পেরেছেন? তাহলে বিচ্যুতি যখন বলবে তার মানে এভারেজ থেকে প্রত্যেকটা সংখ্যা কতটুক দূরত্ব থাকতেছে, এই দূরত্বগুলো সব বের করে যোগ করে সব দিয়ে ভাগ করতে হবে, যে কয়টা আছে সেই কয়টা দিয়ে। ঠিক আছে? তাহলে হচ্ছে আমার এইটা যদি হয় তাহলে 3/2। সাব্বির ভাই ভুল হয়েছে কিন্তু, 4 বলে ফেলছেন, গড় বিচ্যুতি, নট গড় বের করতে বলছে। যদি বলতো গড় কত তাহলে আপনার আনসার হইতো 4, কিন্তু বলছে গড় বিচ্যুতি কত, বলতেছে কি গড় বিচ্যুতি কত। তাহলে এইটাও কিন্তু আজকের দিনে আপনাদের নতুন একটা টপিক, নতুন একটা টাইপ। সো এইটা খুব ভালোভাবে মাথায় নেন। আজকের দিনেও কিন্তু আমরা বলতে গেলে ওভারঅল খুব দুইটা একদম নতুন টপিক শিখেছি, যেটা কিন্তু অন্য দিনের ক্লাসে আসে নাই। সো নেক্সট দিনের ক্লাসে যদি এই দুইটা প্রশ্ন থেকে, তখন আর ব্যাখ্যা কিন্তু এইভাবে হবে না, তখন শুধু বলবো আপনারা করেন তাড়াতাড়ি এবং করে দিব। সো আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। ক্লাসের করে আপনার কত শতাংশ আপনারা ঠিক করেছেন এটি জানাবেন, ক্লাস থেকে উপকৃত হচ্ছেন কিনা এটাও জানাবেন, আর আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই উপস্থিত থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।